ভয়ঙ্কর খবর আছে। এই ফেব্রুয়ারিতেই এই আগুন নিভবে না। মানে আমাদের এই দেশ যেটা এখন বাংলাদেশ, সেখানে একটা বিপ্লবের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল 1947-এর আগেই। ব্রিটিশ আমল থেকে যে সংগ্রাম, জনতার সংগ্রাম, কৃষকের সংগ্রাম, তার ফল কিন্তু কৃষক, সাধারণ খেটে খাওয়া মানুষ, দরিদ্র মানুষ ভোগ করতে পারেনি। পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তানিরা ভারত থেকে আগত ব্যবসায়ী এবং বুদ্ধিজীবী এবং প্রফেশনাল শ্রেণী এবং তাদের পূর্ব বঙ্গীয় মুসলমান সহযোগীরা মিলে পাকিস্তান আমলে মাখন রুটি খেয়েছেন 24 বছর। পরে 1971 সালে আমরা আশা করেছিলাম যে এবার বুঝি একটা বিপ্লব আসবে। বাংলাদেশে কিন্তু 71 সালেও সেই বিপ্লব আসলো না। সরকার পরিবর্তন হলো, দেশ পরিবর্তন হলো, দেশের নাম বদলে গেল, রাজধানী বদলে গেল, রাষ্ট্রভাষা বদলে গেল, সবকিছু বদলে গেল, কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষার কোনো উন্নতি হলো না। বারবার বাংলাদেশের জনগণ পরাজিত হয়েছে। একটা ধোকার পরে আরেকটা ধোকা, একটা প্রতিজ্ঞার পরে আরেকটা প্রতিজ্ঞা, কিন্তু বিপ্লব বাংলাদেশে আসেনি। 1975 সালে এসেছিল, সেই বিপ্লবে আমরা হেরে গেলাম। সামরিক বাহিনী তারা ডিওএইচএস কালচার দিয়ে মাখন রুটি খেয়ে, দেখেন না জেনারেলদের এক একটার বপু এই মোটা মোটা বুড়ি, তারা সব মাখন রুটি খাওয়ার বিপ্লব করে ফেললো। বেচারা জিয়াউর রহমান শত চেষ্টা করেও সততা এবং আদর্শ ভিত্তিক একটা বাংলাদেশ গড়তে পারলেন না। তাকে বেঘরে মারা যেতে হলো, তাকে হত্যা করলো। তারপরে এরশাদ, খালেদা হাসিনার যতগুলো আমরা সরকার দেখলাম, সবগুলোই জনগণ আশা করেছিল যে এইবার বুঝি কিছু হয়, এইবার বুঝি কিছু হয়, হলো না। তাই এই যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন, ওটাও কিন্তু একটা আশার আলো লোককে দেখালো ছাত্রেরা, যে এইবার মুক্তিযোদ্ধাদের পরিবার নাতিপুতিদের এই যে কোটা দিয়ে যে অবিচার করা হবে, সেটার আমরা প্রতিকার করব। জনগণ সবসময় একটা বৈষম্যবিহীন সরকার, রাষ্ট্র দেখতে চেয়েছে, পায় নাই। একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন, কিছুটা একাডেমিক, কিছুটা অ্যানালিটিক্যাল, কিছুটা ফ্যাকচুয়াল। একটু ধৈর্য ধরে যদি শোনেন, আপনারা উপকৃত হবেন। আমি একজন শিক্ষক হিসাবে আপনাদের বলছি, এটা একটা ভালো গ্রাজুয়েট স্টাডির ক্লাস লেকচার হতে পারত। আমি একটু বিনয়ের সঙ্গেই বলছি, যদি শোনেন ক্ষতি হবে না, লাভ হবে। মাও জেতুং, মহাবিপ্লবী মাও জেতুং বলেছিলেন, লিখেছিলেন 1927 সালের একটা রিপোর্ট অন অ্যান ইনভেস্টিগেশন অফ দ্য পেজেন্ট মুভমেন্ট ইন হিউনান অঞ্চলে একটা কৃষক আন্দোলনের উপর একটা রিপোর্ট, ইনভেস্টিগেটিভ রিপোর্ট, অনুসন্ধানমূলক রিপোর্ট মাও জেতুং লিখেছিলেন 1927 সালে, চীনের বিপ্লবের 22 বছর আগে। সেখানে একটা লাইন আমার খুব ভালো লেগেছে। সেখানে উনি বলেছিলেন, লিখেছিলেন, রেভলিউশন ইজ নট এ ডিনার পার্টি, or making revolution is not inviting people over for dinner. আমি রিপিট করছি, খুবই মূল্যবান কথা। Revolution is not a dinner party, or making revolution is not inviting people over for dinner. বিপ্লব কোনো ডিনার পার্টি নয়, রাত্রের লোকজনকে খেতে ডাকছেন, ডিনার পার্টি নয়। or রেভলিউশনের জন্য প্রস্তুতি,
জনগণকে ডিনার পার্টিতে দাওয়াত করার ব্যাপার না, যে আপনি গেলেন ভাই আমার বাড়িতে রাত্রে খেতে আসবেন, সবাইকে দাওয়াত করলেন, ওইটাই কিন্তু বিপ্লব না। বিপ্লব ডিনার পার্টি এবং ডিনার পার্টির আয়োজনের চাইতে অনেক বড় ব্যাপার। আর মাও সেতুং বলেছিলেন, রেভলিউশন ইজ নট জেন্টল অর সফট। বিপ্লব খুব ভদ্র এবং নরম কিছু না। তাই এই যে 5ই ফেব্রুয়ারিতে আমরা যে দেখা শুরু করলাম, হ্যাঁ, কুখ্যাত খুনি তথাকথিত প্রতিষ্ঠাতা বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা, বাড়ি মাটিতে মিশিয়ে দেবার যে আন্দোলন শুরু হলো, মাধ্যমে যেটা শুরু হলো, অনেকে বলছেন অ্যানার্কি। এই সারা দেশে কি অ্যানার্কি হয়ে গেল, এই বাড়ি ঘর ভাঙছে। এটা অ্যানার্কি নয়, এটা বিপ্লব। এটা কোনো ডিনার পার্টি নয়, এটা কোনো নরম ব্যাপার নয়। আমার অনেক ভালো ভালো বন্ধু বান্ধব যারা একটু আইনের শাসন চান, তারা খুবই সুশীল ব্যক্তি, সুশীল, ভালো ভালো সেন্সে ভালো মানুষ, তারা বলছেন ছি ছি ছি, এটা কি হলো, এটা কি হলো, এইভাবে বাড়ি ঘর ভেঙে ফেলছে। এর ভেতরে যে জনগণের সুপ্ত ক্ষোভ, ঘৃণা, আকাঙ্ক্ষা, আশা, উদ্দীপনা শুয়ে আছে, সেটা দেখতে পাচ্ছেন না কেন? এই যে শেখ মুজিবুর রহমানের বাড়ির প্রতিটা ইট ভেঙে ভেঙে লোকজন নিয়ে যাচ্ছে, এটা কি অ্যানার্কি? সরি, আমার গলাটা এখনো ভালো হয়নি। এটা কি অ্যানার্কি? এটা হচ্ছে বিপ্লব। এটা কোনো ডিনার পার্টি নয়। জেন্টল এবং সফট, খুব আদর করে আরাম করে আপনারা ওই একটা করে ইট খুলে নিয়ে যাবেন, ঠিক আছে, সোভিনির হিসেবে নিয়ে যান, বা বাড়িটা ভাঙবেনই বা কেন? লতু পুরস্কারের ছেলে, যার বাবা তখন 125 টাকা বেতন পেতেন, 48 সালে ঢাকায় আসলেন তিনি, শেখ মুজিবুর রহমান। 56 সালেই ধানমন্ডিতে বাড়ি, কোন আলাউদ্দিনের চেরাগ দিয়ে ওটা বানিয়েছিলেন। ওটা অবৈধভাবে বানানো একটা বাড়ি। যাই হোক, বৈধ হোক বা অবৈধ হোক, 32 নম্বরে শুরু হলো, রংপুর, দিনাজপুর, খুলনা, বাগেরহাট সর্বত্র ছড়িয়ে পড়লো। ব্যাপারটা কি? ভোলাতে তোফায়েল আহমদের বাড়িও আগুন দেয়া হলো, ভেঙে ফেলা হলো। আমি মনে করি কদিনের মধ্যেই দেখবেন টুঙ্গিপাড়ায় কোনো দালান বাড়ি থাকবে না। যা ছিল টুঙ্গিপাড়া টিনের ঘর, বাঁশের ঘর, নিম্ন মধ্যবিত্ত পরিবারদের, ওটাই থাকবে। টুঙ্গিপাড়া গোপালগঞ্জেরও খবর আছে, আমি বলে দিলাম, আগাম বলে দিচ্ছি। আমি এই উস্কানিদাতার ভেতরে না, আমি বিপ্লবীও নই, আমি দেশের বাইরে। এই আগুন শেষ হবে না। যারা মনে করছেন ফেব্রুয়ারিতে হলো এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। বিপ্লবের ইতিহাস, কৃষক বিদ্রোহের ইতিহাস নিয়ে আমার হাতে খড়ি, ওটা দিয়ে গবেষণা করে পিএইচডি থিসিস লিখেছি। জনগণ যখন দেখে পাশের গ্রামে জোরদারের বাড়ি পুড়িয়ে ফেলা হচ্ছে, জমিদারের বাড়িতে হামলা হয়েছে, তখন তারা তাদের গ্রামেও একই কাজ করে। আর এখন এই কমিউনিকেশন ইনফরমেশন রেভলিউশনের পরে ঢাকার 32 নম্বরের বাড়ি ভাঙার ভিডিও টেলিভিশনে তারা দেখছে রংপুর থেকে, বাগেরহাট থেকে, কুষ্টিয়া থেকে। তাই সেখানেও তারা আওয়ামী লীগারদের বাড়ি পুড়িয়ে দিচ্ছে, ভেঙে ফেলছে বুলডোজার দিয়ে। কারণটা কি? বিপ্লব জনগণ যখন দেখে, রণজিৎ গুহ এটা বলেছিলেন, when people see others revolting, they also take part in rebellion. জনগণ যখন দেখে, আরে ওই গ্রামে বা ওই মহল্লায় বা ওই সাব ডিভিশনে বা ওই ডিস্ট্রিক্টের জনগণ বিপ্লব করছে, বিদ্রোহ করছে, আমরাও করব। সেনা বিদ্রোহ ওইভাবে ঘটে, সিপাহী বিদ্রোহ ওইভাবে ঘটেছিল। কলকাতার ব্যারাকপুরের আগুন
পরে চলে গেল মিরাট, মিরাট থেকে দিল্লি, দিল্লি থেকে লখনউ, সর্বত্র ছড়িয়ে পড়ল 1857 সালের যেটাকে সিপাহী বিপ্লব বলা হয়। বাংলাদেশেও তাই ঘটছে। কেন ঘটছে? এখন কি ঘটছে? বাড়িঘর ভাঙা হচ্ছে। এটা কেবল শুরু। যারা আইনের প্রতি বেশি আস্থাবান, যারা মনে করেন বন্দুক দিয়ে সব ঠান্ডা করে দেব, এই যে খুনি ওয়াকারুজ্জামান সেনাবাহিনী পাঠিয়েছিল 32 নম্বরে, ছাগলের মতো পই করে তারা পিছু হটে চলে গেল যখন ছাত্র জনতা বলল ভুয়া ভুয়া। আপনারা মনে করবেন না এই জুলাই আগস্টের বিপ্লবের আগুন নিভে গেছে। বিপ্লব ব্যর্থ হওয়ার পরে আবার ফিরে আসে। ফরাসি বিপ্লব 12 বছর 14 বছর চলেছে। এই বিপ্লব দরকার হলে আরো 10 বছর চলবে। যারা মনে করেন, আমি ইউনূস সাহেবের প্রতি খুব করুণা হয়, উনি একটা সরকার সাজিয়ে বসে আছেন, রিফর্ম করছেন, 4টা প্রদেশ বানাবেন, বিভিন্ন সংশোধন করবেন, আপনার সংবিধান সংশোধন করবেন, কিছু অর্থনৈতিক সংশোধন করবেন। উনি বোঝাই তো হয়ে গেল। আরে বাবা, হয়নি। আপনি একটা বিপ্লবোত্তর সরকারে অনাহুত ভাবে বা আমন্ত্রিত অতিথি হিসাবে সেখানে শাহাবুদ্দিন চুপ্পুর উপদেষ্টা হয়ে বসেছেন মাত্র। আপনি কেউ নন। আপনি বিপ্লবে ডক্টর ইউনূস, আপনার এক ছটাক, এক তোলা অবদান নেই। জিরো, জিরো অবদান ডক্টর ইউনূস। আমি কালকেও বলেছি, ছাত্র জনতার প্রতি আপনার কৃতজ্ঞ হবার কথা, আপনার প্রতি নয়। আপনি যাকে তাকে উপদেষ্টা বানিয়ে দিচ্ছেন। ওই যে মোগল বাদশাহ মোহাম্মদ শাহ রঙ্গিলা, তার নর্তকীর সঙ্গে তার প্রেম। নর্তকী বলছে, আমি তো তোমার এখানে হেরেমে আছি, নাচ গান করছি, পয়সা করে দিচ্ছ, কিন্তু আমার ভাই মুন্নার কি হবে? তোমরা বলছে সে কে? সে আমার ভাই, এই যে সারঙ্গি বাজাচ্ছে তোমার সামনে। তো মোহাম্মদ শাহ বলেছিলেন, যাও উসকো মুলতান কা সুবেদার বানা দিয়া, যাও তাকে মুলতানের গভর্নর বানিয়ে দিলাম। তো ডক্টর ইউনূস ওইভাবে দপ্তর বিতরণ করছেন। আসল দপ্তরগুলো ওয়াকারুজ্জামান এবং ধুরন্ধর আসিফ নজরুল ঠিক করে রেখেছিল হাসিনা ক্ষমতা থাকার সময়। আপনারটাও আপনি ভাগ্যক্রমে পেয়ে গেছেন, ওটাও তো আসিফ নজরুলের প্রাপ্য ছিল পুরনো প্ল্যান অনুযায়ী। এখন আপনি অমুককে মুলতানের সুবেদার বানিয়ে দিচ্ছেন। আপনার এক উপদেষ্টা দেখলাম নর্দমা উদ্বোধন করতে, পরিষ্কার করতে গেছেন লাল কার্পেট বিছিয়ে। এই সমস্ত মাল দিয়ে ডক্টর ইউনূস আপনি একটা বিপ্লবী সরকার চালানোর নামে একটা প্রহসন করছেন, নাটক করছেন। ভবিষ্যতে ঢাকার এই যে বেলি রোড থিয়েটারে আপনার এই সরকারে নিয়ে লোকে নাটক লিখবে। ডক্টর ইউনূস, আপনি থরলি ডিসক্রেডিটেড হয়ে গেছেন চুপ্পুর সভাপতি, চুপ্পুর উপদেষ্টা হয়ে। জনগণ 6 মাস অপেক্ষা করেছে, আমিও 6 মাস অপেক্ষা করেছি। দেখি বাঙালির মনে কি আছে রে। আপনার মনের ভিতরে কোনো জিনিস নেই, আপনি কিছু দিতে পারছেন না। মনে করছেন সবকিছু করে 4টা প্রদেশ বানাবেন, এটা করবেন সেটা করবেন, সব ঠিকঠাক হয়ে যাবে। বাংলাদেশের মূল সমস্যা যে রাজনৈতিক, কালচারাল, এর পেছনে অর্থনৈতিক দৈন্য, অর্থনৈতিক অসাম্য রয়েছে, সেগুলো আপনি বুঝতে পারছেন না বা বুঝতে চাইছেন না ডক্টর ইউনূস। তাই দেখেন ফেব্রুয়ারির 5 তারিখে হাসিনা একটা বক্তৃতা দেবে, সাথে সাথে হাজার হাজার মানুষ, ঢাকা নয় শুধু, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামীদের সম্পত্তি ধ্বংস করতে নেমে গেল। আওয়ামী লীগ ভারত জনগণের প্রধান শত্রু। আমি বাংলাদেশের সঙ্গে একজন ইতিহাসবিদ হিসাবে আমি বলছি, আপনারা লিখে রাখেন, 50 বছর পরে হলেও এটা কেউ বলবে আমি সত্য কথা বলেছিলাম। বাংলাদেশের সঙ্গে
এই বিপ্লবের সঙ্গে ফরাসি বিপ্লবের একটা আমি ঘনিষ্ঠ সম্পর্ক দেখতে পাচ্ছি। ফরাসি বিপ্লবের সময় কি ছিল? স্বৈরাচারী বুরবন রাজবংশ। আর বাংলাদেশে কি ছিল? স্বৈরাচারী শেখ বংশ। বোরবনদের বিরুদ্ধে জনগণের ক্ষোভ, শেখ হাসিনা বা শেখ পরিবারের উপরে জনগণের ক্ষোভ। আরেকটা মিল কিন্তু খুবই কাকতালীয়। বোরবন রাজবংশের বন্ধু ছিল ইংল্যান্ড।